Assalamu alaikum everyone. I am Maimuna Shafiqul Islam and today I'm going to talk about pragmatics. So without any further ado, let's get started. So what is pragmatics? Pragmatics is the study of invisible meaning or how we recognize what is meant even when it is not actually said or written. মানে হচ্ছে pragmatics হচ্ছে জিনিসটা অনেকটা রিডিং বিটুইন দ্য লাইন্সের মতন। জিনিসটা ক্লিয়ারলি লেখা নাই কিন্তু বা ক্লিয়ারলি বলা নাই কিন্তু আমরা পড়ে সামহাউ ওটার একটা মিনিং বের করতে পারছি। কিভাবে? ওটার হচ্ছে কনটেক্সট দেখে আমি মিনিংটা বুঝতে পারতেছি। ফর এক্সাম্পল, এখন আমি যদি মানে সাপোজ হচ্ছে ধরো ফ্রেন্ডসদের মধ্যে কোনো কথা বলি, এখন সেখানে যদি আমি বলি যে টিউবলাইটটা আসছে, আমাদের ফ্রেন্ডসরা ইমিডিয়েটলি বুঝে যাব যে আমরা টিউবলাইট কাকে বলতেছি। বাকি ফ্রেন্ডদেরকে মানে আটি ভেঙে শ্বাস করে বোঝাতে হবে না যে আমরা টিউবলাইট কাকে বলতেছি। বন্ধু মহলে যদি কেউ একটু স্লো হয় তখন তাকে টিউবলাইট, স্লো বুঝে তখন তাকে টিউবলাইট বলা হয়। তো এখন যদি বলি টিউবলাইট, এখন তুমি এই কনটেক্সটটা দেখে বুঝতে পারতেছো যে আমরা টিউবলাইট একটা ব্যক্তিকে বলতেছি, টিউবলাইট মানে ওই লাইট বাল্বকে বলতেছি না। ওকে, এটা হচ্ছে কনটেক্সটটা দেখে আমরা বুঝতে পারতেছি বা তোমরা বন্ধু মহলে এটা বোঝা যায়। সো এইটাই হচ্ছে এই যে বুঝতে পারা, কিভাবে মানুষ বুঝতে পারে, এই সব কিছু হচ্ছে প্র্যাগমেটিক্স ফিল্ডটা ডিল করে। ওকে, তারপরে আরেকটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে তুমি এটা করবা না, ঠিক আছে সাপোজ। সো এই জিনিসটা হচ্ছে ধরো একটা প্যারেন্ট মানে বাবা মা তার বাচ্চাকে বলতেছে, এইটা হচ্ছে এক ধরনের কনটেক্সট। আর আরেক ধরনের কনটেক্সট হবে যে যদি এক বাচ্চা আরেক বাচ্চাকে বলতেছে তুমি এটা করবা না, এটা বলতে পারো যে তারা হচ্ছে খেলার ছলে জিনিসটা বলতেছে, হ্যাঁ। কিন্তু যদি একটা মা তার বাচ্চাকে বলে থাকে তখন ওইটা হচ্ছে কাইন্ড অফ একটা অর্ডারের মতন, তুমি এটা করবা না। তো কনটেক্সট জিনিসটা কিন্তু সেম আটারেন্স মনে আছে, আমরা হচ্ছে ওই সিম্যান্টিক্সে পড়লাম। সেম আটারেন্স, একই কথা, কিন্তু হচ্ছে কনটেক্সট অনুযায়ী মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই মার বাচ্চাকে যে কনটেক্সটে বলতেছে, ওই কনটেক্সট ওই সিচুয়েশনে মা বাচ্চাকে বলতেছে, ওখানে হচ্ছে অর্ডার করতেছে। আর এইখানে এক বাচ্চা আরেক বাচ্চাকে বলতেছে, এটা খুব সম্ভবত খেলার ছলে বলতেছে, ঠিক আছে। সো তারপরে আরেকটা এক্সাম্পল হতে পারে যে যখন হচ্ছে আমাদের ফ্রেন্ড বা ক্লাসমেট কিছু একটা বলে তখন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, বাট সেই ইভেন যদি এটা অ্যাডভাইস হয় যেটা আমাদের পছন্দ না। কিন্তু যদি হচ্ছে কোনো প্যারেন্টস, বাবা মামা বা টিচার্স যদি সাপোজ একটা কিছু বলে, তখন হচ্ছে মাঝে মাঝে শুনতে ইচ্ছা করে না, খুব বিরক্ত লাগে শুনতে। কেন? এইটা হচ্ছে অনেকটা, এটাকেও কিন্তু প্র্যাগমেটিক্স ডিল করে, কারণ হচ্ছে কনটেক্সট ডিফারেন্ট। ওখানে তো ফ্রেন্ডস বলছে, ফ্রেন্ডসদের কাছে তো সবই বলা যায়, এরকম একটা ধারণা পোষণ করে অনেকে। কিন্তু অনেকে মনে করে যে ওকে, প্যারেন্টসকে সব কিছু বলা যাবে না, উই হ্যাভ টু হাইড ইট ফ্রম দ্যাম। তো তখন হচ্ছে যে বলে হ্যাঁ 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 হু করে শুনে গেলাম, তারপরে যা খুশি তাই করলাম, এরকম একটা মনোভাব থাকে। সো এই সেম জিনিস একবার প্যারেন্টস বলছে, একবার ফ্রেন্ডস বলছে, কিন্তু ফ্রেন্ডসেরটা কিন্তু আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, প্যারেন্টসেরটা একটু ডিস্ট্যান্ট হয়ে থাকি, হু করি, বাট অ্যাকচুয়ালি ঠিকমতো শুনি না। সো এইসব বিষয় যে কনটেক্সট অনুযায়ী একটা কথা চেঞ্জ হয়ে যায়, কনটেক্সট অনুযায়ী একটা মিনিং চেঞ্জ হয়ে যায়, এই সব কিছু হচ্ছে এটাকে সিস্টেম্যাটিক্যালি স্টাডি করাটা হচ্ছে প্র্যাগমেটিক্সের কাজ। ক্লিয়ার? সো প্র্যাগমেটিক্স ইজ দ্য সিস্টেম্যাটিক স্টাডি অফ মিনিং ইন কনটেক্সট। এবার আমরা জানবো যে আমরা যে কনটেক্সটটা কীভাবে বুঝবো বা কীভাবে আইডেন্টিফাই করবো। there are 4 factors on which context depends. 4টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে হু অ্যাম আই টকিং টু, মানে হচ্ছে পার্টিসিপেন্টস, কার সাথে কথা বলতেছি, আমার এই পার্টিসিপেন্টের সাথে রিলেশনশিপটা কীরকম। এটা কি একটা ফর্মাল রিলেশনশিপ যেরকম হচ্ছে বস আর এমপ্লয়ি, নাকি একটা ইনফর্মাল রিলেশনশিপ যেমন হচ্ছে ধরো ফ্রেন্ডস বা চাইল্ডহুড ফ্রেন্ডস, তুই করে কথা বলে এরকম, বা নাকি একটা সাবফর্মাল যে তুই করে বলে না, বাট
ফর্মাল না ইনফর্মাল, এটা কিছুটা ফর্মাল, যেমন হচ্ছে অফিসের কলিগস, ঠিক আছে। তারপরে হচ্ছে কে কার সাথে কথা বলতেছে, আমি কার সাথে কথা বলতেছি। যেরকম হচ্ছে অনেক সময় দেখবা যে কোনো বাসার শাশুড়ি মা তার বৌমার সাথে একভাবে কথা বলে, তার মেয়ের সাথে আরেকভাবে কথা বলে, এরকম। তারপরে সেকেন্ড বিষয়টা হচ্ছে when is this conversation taking place, মানে হচ্ছে টাইমটা, তখন কি ভালো সময় কাটতেছিল নাকি খারাপ সময় কাটতেছিল, ওয়েদারটা কীরকম ছিল, খুব কালবৈশাখী ঝড় বইতেছিল নাকি খুব কাম অ্যান্ড সিরিন ছিল, নাকি হচ্ছে শীতকাল ছিল না খুব গরমকাল ছিল, কখন কনভারসেশনটা চলছে, টাইমটা। ওকে। নাম্বার 3 হচ্ছে ওয়্যার ইজ দিস কনভারসেশন টেকিং প্লেস, এটা কি একটা ক্লাসরুমে হচ্ছে কনভারসেশনটা, নাকি একটা বেডরুমে হচ্ছে, নাকি হচ্ছে কিচেনে হচ্ছে, ঘরের মধ্যে হচ্ছে না ঘরের বাইরে হচ্ছে, রাস্তায় হচ্ছে, ওয়েদারটা কীরকম ছিল, একটা মানে কাক ভরে রাস্তার মধ্যে কথা হচ্ছে নাকি শীতের রাত্রেবেলা রুমের মধ্যে কথা হচ্ছে, এরকম। তারপরে যেরকম ধরো হচ্ছে বেডরুমে আমরা যেভাবে কথা বলি সেভাবে কিন্তু বাইরে কথা বলি না, একটু ডিফারেন্ট থাকে, তাই না। ফোর্থ হচ্ছে হোয়াট আর উই টকিং অ্যাবাউট, টপিক, কী ব্যাপারে কথা বলতেছি। এইটা কিন্তু কনটেক্সটের উপর অনেক অনেক প্রভাব ফেলে, টপিক কিন্তু কনটেক্সটকে চেঞ্জ করে দিতে পারে। যেরকম হচ্ছে যদি ধরো একটা ডক্টরের চেম্বারে গরুগোস্ত নিয়ে কথা বলা হচ্ছে, সো জিনিসটা এমন হতে পারে যে ডক্টরের চেম্বারে যেহেতু কথা বলা হচ্ছে সেহেতু খুব সম্ভবত বলতে পারি যে আপনি রেড মিট অ্যাভয়েড করবেন, গরুগোস্ত কম খাবেন, এরকম কিছু একটা বলা হচ্ছে। বা ঠিক এই সেম জিনিসটা হয়তো বলা হচ্ছে গরুগোস্তের ব্যাপারে কথা বলা হচ্ছে ধরো ঈদুল আজহার আগে, তখন আমরা ধরে নিতে পারি যে কোরবানি বিষয়ে কথা বলা হচ্ছে, একই কিন্তু সেম জিনিস, এখানেও গরুগোস্ত নিয়ে কথা বলতেছে, ওখানেও গরুগোস্ত নিয়ে কথা বলতেছে। বাট যেহেতু এটা ডাক্তারের চেম্বারে কথা হচ্ছে সেহেতু আমরা ধরে নিব, মানে একটা অ্যাজিউম করতে পারি যে কনটেক্সটটা হচ্ছে ডাক্তারটা রেড মিট বা গরুগোস্ত খেতে কম খেতে বলতেছে বা অ্যাভয়েড করতে বলতেছে। আর ওইখানে হচ্ছে গরুগোস্ত নিয়ে কথা বলা হচ্ছে মানে হচ্ছে ধরো মেবি তারা গরু কিনতে যাচ্ছে, বা হচ্ছে তারা অলরেডি গরু চুজ করছে, তারা কিনবে কি না, কতটুকুন গোস্ত হবে এটা নিয়ে, কয় কেজি গোস্ত হবে, বা শেয়ার যদি কেউ থাকে, কেউ শেয়ারে কোরবানি দেয়, সেসব নিয়ে কথা হচ্ছে, মোট কথা কোরবানি নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে এই যে টপিককে কথা বলে সেই টপিকটা কিন্তু টপিক ক্যান চেঞ্জ দ্য কনটেক্সট। ওকে, এবার আমরা জানবো ডিফারেন্ট কাইন্ডস অফ কনটেক্সট। একটু আগে আমরা জানলাম যে কী কী জিনিসের উপর কনটেক্সটটা ডিপেন্ড করে, মানে কী কী জিনিস কনটেক্সটের উপর প্রভাব ফেলে, কিন্তু এখন আমরা কনটেক্সটেরই বিভিন্ন প্রকার জানব। তো কাটিং 2002 উনি একটা স্কলার, উনি হচ্ছে 3 ধরনের কনটেক্সট আইডেন্টিফাই করছে, ঠিক আছে। একটা হচ্ছে সিচুয়েশনাল কনটেক্সট, যেরকম হচ্ছে ধরো বেডরুম অবশ্যই দেখতে ক্লাসরুমের মতো হবে না, একটু ডিফারেন্ট থাকবে, ক্লাসরুমের হোয়াইট বোর্ড থাকতে পারে, বেডরুমে সেই হোয়াইট বোর্ড থাকবে না, আচ্ছা ক্লাসরুমে অনেক চেয়ার টেবিল থাকবে, কোনো বিছানা থাকবে না, বাট বেডরুমে একটা বিছানা থাকবে, এরকম। মানে হচ্ছে সিচুয়েশনাল কনটেক্সট হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট এলিমেন্টস, যেরকম হচ্ছে ইনডোর যদি হয় তাহলে হচ্ছে সোফা থাকবে বা টিভি থাকবে, আউটডোর হলে রাস্তা থাকবে, হয়তো গাড়ি ঘোড়া চলবে, এরকম সাইনবোর্ড থাকতে পারে। সেকেন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ কনটেক্সট, এখানে এটার আন্ডারে পড়বে হচ্ছে, এটাকে আমরা স্কেমাও বলে থাকি, হ্যাঁ, এটা হচ্ছে এক্সিস্টিং নলেজ, যে আমার এই যেখানে থাকি সেই কালচারটা সম্পর্কে আমি জানি কি না, হ্যাঁ, ইন্টারপার্সোনাল নলেজ, ওগুলোর মানুষগুলো কীভাবে চিন্তা করে বা কী চিন্তা করে কীভাবে চিন্তা করে, তাদের আইডিওলজিটা কীরকম, এটা সব হচ্ছে ইন্টারপার্সোনাল নলেজ। যেমন ধরো আমি জানি যে আচ্ছা আমি যদি সৌদি আরবে যাই ওখানে সবাই হচ্ছে বোরখা পরে আর হচ্ছে কেউ নেকাবও পরে, বাট আমি যদি বাংলাদেশে আসি এখানে বোরখা পরে, বাট সবাই কালো বোরখা পরে না, অনেকে হচ্ছে বোরখাতে কিছু রং চং থাকে,
অনেকের হচ্ছে ব্লু বোরখা থাকে, বিভিন্ন কালারের থাকে, ব্রাউন থাকে, মাঝে মাঝে রেড আর ব্রাইট পিঙ্ক এরকমও থাকে। তো এইভাবে এটা হচ্ছে কালচারাল নলেজ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে, তো এই যে কালচারাল নলেজ এটা হচ্ছে আবার ওইগুলোও ইনক্লুড করে, যেরকম হলো ধরো এই যে সামনে যেটা আসতেছে 26 মার্চ, এটা হচ্ছে ওই ন্যাশনাল ডে, ইন্ডিপেন্ডেন্স। তো এটা হচ্ছে আমাদের একটা জাতীয় হলিডে, ন্যাশনাল হলিডে হবে এরকম। আর ইন্টারপার্সোনাল নলেজ বা হচ্ছে 21 ফেব্রুয়ারি হচ্ছে 21 ফেব্রুয়ারি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরকম। এইটা হচ্ছে, এটা জেনে রাখা, এটা হচ্ছে কালচারাল নলেজ। আর হচ্ছে এই ধর ইন্টারপার্সোনাল নলেজ হচ্ছে যার সাথে আমরা ক্লোজ, আমরা তাদের ক্যারেক্টারিস্টিক্স জানি। যেরকম ধরো হচ্ছে তোমার বাবা মা, তুমি হয়তো তোমার বাবা মার সাথে থাকো, সেই জন্য তুমি তোমার বাবা মায়ের ক্যারেক্টারিস্টিক্স জানো। মা হচ্ছে সকালে উঠে সাপোজ কাজ করে, বা বাবা হচ্ছে সকালে উঠে কফি খায়, অথবা মা কথা বলতে বলতে খাতার মধ্যে আঁকিবুকি ডুডলিং করে, বা হচ্ছে হাত দিয়ে বিভিন্ন প্যাটার্নস করে, বাবা হয়তো কথা বলতে বলতে হাঁটে। সো আমরা যাকে চিনি তাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি এরকম। এটা হচ্ছে জানাটা, এটা হচ্ছে এই যে জানলাম, এই জিনিসটাকে বলে ইন্টারপার্সোনাল নলেজ, এই নলেজটাকে বলে ইন্টারপার্সোনাল নলেজ। থার্ড হচ্ছে কোটেক্সচুয়াল নলেজ, মানে লিঙ্গুইস্টিক এনভায়রনমেন্ট। মানে আমরা যখন একটা সেন্টেন্স ধরো বললাম, তখন হচ্ছে আমরা কনটেক্সটটা মাথায় রেখে সেন্টেন্সটা বলি। হ্যাঁ, যেমন ধরো আমি হচ্ছে ছোটো বাচ্চাদের সাথে কথা বলতেছি, তো ছোটো বাচ্চাদের সাথে কথা বলতে নিলে আমি অবভিয়াসলি খুব ডিফিকাল্ট ভোক্যাবুলারি ইউজ করব না, আমি খুব সম্ভবত অনেকটা ছোটো বাচ্চাটার মতো করেই কথা বলবো। যেরকম ধরো বাইরে যাই, ভাত খাই, বাবা নাই, এদিকে আসো, খুব ছোটো ছোটো ওয়ার্ড যেভাবে বাচ্চাটা কথা বলে এরকম। আবার আরেকটা এক্সাম্পল ধরো হচ্ছে যখন আমরা একটা বই পড়ি, তখন হচ্ছে আমার মাথার মধ্যে একটা ওই পৃথিবী তৈরি করে নিই, ওই বইয়ের গল্পটা মাথার মধ্যে অঙ্কিত করে নিই। তো ওই যে লেখক সে কিন্তু তার ওই ল্যাঙ্গুয়েজ মানে বইয়ের যে ওয়ার্ডসগুলো সেগুলো দিয়ে একটা কনটেক্সট বানায় ফেলছে, একটা বিভিন্ন কনটেক্সট বলতে এখানে ওয়ার্ল্ড মানে যে পৃথিবী বানায় ফেলছে, সেই পৃথিবীর মধ্যে আমরা বাস করি। সো আমরা সবসময় মনে করতে থাকি, হয়তো আমরা মনে করতে থাকি যে আমি হচ্ছে এই গল্পের নায়িকা, আমি এই গল্পের নায়ক, বা আমি হচ্ছে এই সাইড ক্যারেক্টারটা, এটা অনেকটা আমার মতন যায়, আমি থাকলে এরকমই করতাম, হ্যাঁ হ্যাঁ এসব ভাবি। হ্যাঁ, সো এই তিন ধরনের যে কনটেক্সটটা বুঝলাম, সিচুয়েশনাল কনটেক্সট, ব্যাকগ্রাউন্ড নলেজ কনটেক্সট, কোটেক্সচুয়াল কনটেক্সট, সব কিছু কিন্তু ইন্টার রিলেটেড, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। যদি যে কোনো একটা চেঞ্জ হয়ে যায় বাকিগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো একটা এক্সাম্পল দেখি আমরা, ধরো নাজা ইজ টিচিং সিম্যান্টিক্স আর নাজা মিস ইজ টিচিং সিম্যান্টিক্স। তো এখন প্রথমটার কনটেক্সটটা কি? প্রথমটার কনটেক্সট এটা হতে পারে যে একটা কলিগ আর একটা কলিগকে যে কথাটা বলতেছে, কলিগস আর টকিং টু ইচ আদার। আর সেকেন্ডটায় কি হচ্ছে, হয়তো স্টুডেন্টস একজন আরেকজনের সাথে কথাটা বলতেছে, অথবা জুনিয়র কলিগস নিজেদের মধ্যে কথাটা আলোচনা করতেছে। তো ইন বোথ কেসেস আমরা দেখতেছি যে কনটেক্সট অনুযায়ী মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরকম আরও অনেক কয়েকটা এক্সাম্পল নিচে নিচে ভাবো দেখি। এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে যখন এই কনটেক্সটের ব্যাপারে পরীক্ষায় খাতায় লিখবে, তখন এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে। So think about the examples, and if you want you can mention them in the comments. এবার আমরা আসবো স্পিচ অ্যাক্টে। তো স্পিচ অ্যাক্ট is the action performed by a speaker with an utterance. অ্যাকশনটা কীরকম?
যেরকম ধরো রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টিং, কমান্ডিং, কোয়েশ্চেনিং, ইনফর্মিং, অর্ডারিং, এসব হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, আমরা যখন একটা কথা বলি সে কথার মাধ্যমে কি বলছি সেই জিনিসটাকে হচ্ছে স্পিচ অ্যাক্ট বলা হয়। একটা অনেক এক্সাম্পল দিব, সেই এক্সাম্পল দিয়ে বুঝে যাবা। তো স্পিচ অ্যাক্টস ইন শর্ট হচ্ছে অ্যাকশনস বায়া স্পিচ। আমরা স্পিচ দিয়ে কিছু অ্যাকশনস করতে বলি সেইটা। সো দেয়ার আর 5 kinds of speech acts: declarative, representative, expressive, commissive, and directive. Sorry, I'm having a little bit of burps, একটু ঢেকু টাইপের উঠতেছে, বিকজ রোজা আছি তো, রোজা রেখে একটু পেটটা খালি, সো ইয়া, সরি, প্যার্ডন মি। এখন আমরা নেক্সট স্লাইডে এই 5টা স্পিচ অ্যাক্টস কি এবং এক্সাম্পল সহ দেখব। সো প্রথমটা হচ্ছে ডিক্লারেটিভ। যারা ডিক্লারেটিভ স্পিচ অ্যাক্টটা পারফর্ম করে তাদের হচ্ছে একটা স্পেশাল পাওয়ার থাকে। এখন এখানে স্পেশাল পাওয়ার বলতে ম্যাজিক বোঝাচ্ছি না, জাদু টাদু না। স্পেশাল পাওয়ার মধ্যে তাদের ওই কথাটা বলার একটা অথরিটি থাকে। ফর ইনস্ট্যান্স, ধরো হাইকোর্টের জাজ রুল দিল যে আপনি মুক্ত, তো এই কথাটা বলার কারণে যে অভিযুক্ত সে সত্যি সত্যি মুক্ত। তো আমি যদি এখন কোর্টে গিয়ে বলি যে আপনি মুক্ত, অভিযুক্তকে যদি বলি, কিন্তু এই কথার কোনো দাম থাকবে না। কিন্তু একটা হাইকোর্টের জাজ যদি বলে আপনি মুক্ত, তখন হচ্ছে এটার দাম থাকবে। তো এই যে উক্তিটা বলল আপনি মুক্ত, এই উক্তিটা হচ্ছে ডিক্লারেটিভ স্পিচ অ্যাক্ট। মানে এই উক্তির দ্বারা ওই জাজটা ডিক্লেয়ার করতেছে, মানে জাজের ওই অথরিটিটা আছে যে এইভাবে বলে মানুষকে হয় মুক্তি দেওয়া নয়তো জেলে পাঠানো। তারপরে আরেকটা সিচুয়েশনে ধরো ওই চার্চে সাপোজ বললো যে ফ্রম নাও অনওয়ার্ডস ইউ আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটা যদি আমি বলি তাহলে এটার কোনো মিনিং নাই, কিন্তু এটা যদি চার্চের পাদ্রী বা প্যাস্টর বলে সেটার একটা মিনিং আছে। মিনিংটা কি? ওই যে দুজনকে বলছে তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা সত্যি সত্যি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে গেল। এখন কাজী যদি বলে আপনারা দুইজন এখন থেকে স্বামী স্ত্রী, এটা কাজী বলেছে দেখে কাজের একটা পাওয়ার আছে, ওই অথরিটিটা আছে, সেই জন্য হচ্ছে তার এই যে উক্তিটা হচ্ছে ডিক্লারেটিভ হলো। ওকে, এরপরে আমরা আসি রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ স্পিচ অ্যাক্টে শুধুমাত্র ফ্যাকচুয়াল ইনফরমেশন বলা হয় উইচ দে বিলিভ ইজ ট্রু। ফ্যাকচুয়াল ইনফরমেশন মানে যেটা তারা বিশ্বাস করে যে এটা সত্যি। যেমন আজকে বৃষ্টি হচ্ছে, কেউ একজন, ধরো আমি দেখলাম যে আকাশ খুব মেঘলা মেঘলা করতেছে, টিপ টিপ পানি দেখা যাচ্ছে, এই দিয়ে আমি তোমাকে বললাম আজকে বৃষ্টি হচ্ছে। এই যে আমি তোমাকে এটা বললাম, আমি ওই জিনিসগুলো দেখে আমি বিশ্বাস করলাম যে বৃষ্টি হচ্ছে, এটা সত্যি। আর এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে ওই যে টিপ টিপ ওগুলো তো একটু বৃষ্টি বলে, তাই না? এই যে আমি জিনিসটা তোমাকে বললাম, এইটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্পিচ অ্যাক্ট। এই উক্তিটা হবে রিপ্রেজেন্টেটিভ স্পিচ অ্যাক্ট, কারণ এটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন আর আমি বিশ্বাস করতে যে সত্যি, সেজন্য এটা রিপ্রেজেন্টেটিভ হবে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ স্পিচ অ্যাক্ট রিভিলস ইমোশনস এক্সপ্রেস ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যাপোলোজাইজিং, অর্ডারিং, এইসব কিছু। যেমন হচ্ছে কেউ বলল আহা, এই যে সেই আহাটা বলল, এটা দিয়ে কি এক্সপ্রেস করতেছে? বিরক্তি। সো এই যে আহাটা বলল, এটা দিয়ে বিরক্তি এক্সপ্রেস করতেছে, বিরক্তি একটা ইমোশন। সো আহাটা এক্সপ্রেসিভ স্পিচ অ্যাক্ট হয়ে গেল। আহাটাকে আমরা এক্সপ্রেসিভ স্পিচ অ্যাক্ট বলবো।
কেউ একজন ধরো বলে ধেত্রিসা, তো এই যে ধেত্রিসা বলতেছে হয়তো তার কিছু একটা কাজ করতেছে না, ওকে, সেটাতে কি প্রকাশ করতেছে, বিরক্তি বা হচ্ছে বোরডম, ভাল লাগতেছে না এরকম কিছু। তো এই যে ইমোশনটা বোঝাচ্ছে, বিরক্তি বোঝাচ্ছে বা হচ্ছে রাগ বোঝাচ্ছে বা হচ্ছে মন খারাপ বোঝাচ্ছে, যে কোনো ইমোশন বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ধরতেছে এইসব ইউজ করে, বা ধুর মা ভাল লাগতেছে না, আমার কপালে এগুলাই আছে, হাই হাই, এরকম। তো এগুলো হচ্ছে এক্সপ্রেসিভ স্পিচ অ্যাক্ট, এক্সপ্রেসিং ইউজিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা আসি কমিসিভ। কমিসিভ হচ্ছে স্পিচ ইউজিং স্পিচ টু কমিট আ ফিউচার অ্যাক্ট। মানে ধরো উইল ইউ ম্যারি মি, এটা হচ্ছে তুমি আমাকে ভবিষ্যতে বিয়ে করবে কি না সেটা হচ্ছে একটা প্রমিস করাচ্ছে। বা হচ্ছে কেউ একজন বলল যে আমি কালকে তোমার ফাইলটা বের করে দিব, আমি কালকে কি, কালকে অবশ্যই ফিউচারে হচ্ছে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমি তোমার ফাইলটা বের করে দিব, সেই জন্য আমি তোমার ফাইলটা বের করে দিব, আমি কালকে তোমার ফাইলটা বের করে দিব, বা উইল ইউ ম্যারি মি, এই ধরনের স্পিচগুলো হচ্ছে কমিসিভ স্পিচ অ্যাক্ট, যেখানে হচ্ছে প্রমিস করে। ফিফথ হচ্ছে ডিরেক্টিভ। আচ্ছা, ডিরেক্টিভের আগে এটাও বলে রাখি, যেরকম হচ্ছে মাঝে মাঝে আমরা বস বা ম্যানেজারকে বলতে শুনি, তুমি যদি এই ফাইলটা টাইমলি জমা না দাও তোমার চাকরি নট। তো এখন এটা হচ্ছে ফিউচারকে বোঝাচ্ছে, যে ফিউচারে তুমি যদি মানে তুমি যে জিনিসটা জমা করবে এটা তো ফিউচারেই না, এখনও তো জমা করো নি, তো তুমি যদি এটা জমা না দাও তাহলে ওই ম্যানেজার কী করবে, চাকরি খেয়ে ফেলবে, চাকরি নট করে দেবে। তো এটা হচ্ছে একটা থ্রেটনিং, ওয়ার্নিং, কিন্তু এটা হচ্ছে একটা কমিসিভ স্পিচ অ্যাক্ট, কারণ এই জিনিসটা হচ্ছে ওই ম্যানেজারটা ফিউচারে করতে যাচ্ছে, আর সেটা করবে কেন, তুমি যদি না দাও তখন উনি ওটা করবে, মানে ওনার পরবর্তী ধাপটা এটা হবে, ফিউচারে এটা হবে আর কি। এবার আসি হচ্ছে আমরা ডিরেক্টিভে। ডিরেক্টিভ হচ্ছে মেক সামওয়ান এলস ডু সামথিং, কথার মাধ্যমে কিছু একটা করানো, অ্যাডভাইস দেওয়া, সাজেশন দেওয়া, অর্ডার করা। যেরকম হচ্ছে এভাবে বলা, তুমি এখন গিয়ে ঘাস কাটবা, তুমি এখন ঘাস কাটবা, সে তোমাকে এটা বলে সে তোমাকে ঘাস কাটাচ্ছে, এরকম। বা কাউকে কিছু অ্যাডভাইস দেওয়া, আমার মনে হয় হসপিটালে ভর্তি হলেই ভালো হয়, সো এইটা বলে সে তোমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে তোমার হসপিটালে ভর্তি হওয়া উচিত, মানে তোমার এই কাজটা করা উচিত, এই কথার দ্বারা সে তোমাকে সেটা কনভিন্স করার চেষ্টা করতেছে। সো এই জিনিসটাকে আমরা বলবো ডিরেক্টিভ স্পিচ অ্যাক্ট। ক্লিয়ার? আমি জানি ইট ক্যান লিটল কনফিউজিং, কিন্তু আমরা অনেক এক্সারসাইজেস করব, সেই এক্সারসাইজের দ্বারা তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আমরা আসি প্রি সাপোজিশনে। সো what a speaker or writer assumes is true is known by listener or reader can be described as presupposition. যেমন হচ্ছে ধরো কেউ এসে তোমাকে বলল your brother is waiting outside, তোমার ভাই তোমার জন্য বাইরে অপেক্ষা করতেছে। সো ওই মানুষটা একটা প্রিসাপোজ করলো, মানে অ্যাজিউম করলো যে তোমার একটা ভাই আছে। বা হচ্ছে কেউ বলল যে when did you stop smoking, আপনি কখন ধূমপান বন্ধ করছেন। তো এখানে দুই ধরনের প্রিসাপোজিশন আছে। একটা প্রিসাপোজিশন হচ্ছে যে স্পিকারটা অ্যাজিউম করলো যে তুমি ধূমপান করতে, এখন তুমি আর করো না। একটা জিনিস অ্যাজিউম করলো যে তুমি ধূমপান করো বা করতে, আর আরেকটা হচ্ছে তুমি এখন ধূমপান করো না, সেজন্য সে বলল আপনি কখন ধূমপান বন্ধ করেছেন। আরেকটা জিনিস হতে পারে তুমি লেটে আসলে কেন। তো এখন এখানে স্পিকারটা
অ্যাজিউম করতেছে যে তোমার আগে আসা উচিত ছিল, কিন্তু তুমি পরে আসছো। তার মানে কি? তার মানে তুমি লেট করছো। তুমি লেট করছো কি করো নাই সেটা ভিন্ন ব্যাপার, বাট ওই স্পিকারটা অ্যাজিউম করতেছে বা প্রিসাপোজ করতেছে যে তুমি লেট করেছো। সো এই জিনিসটাকে আমরা প্রিসাপোজিশন বলি। প্রিসাপোজিশনকে আবার প্রিপোজিশন বানায় ভুল করো না। So that's all for today. I hope it's clear, and if it's not clear, please let me know in the comments. And if you like this video, please like, subscribe to my channel, and we'll see you in the next video. আজকের জন্য এইটুকুই থাক। Thank you for watching. Allah Hafiz.